বলতে যেমন মানে ব্যবসায়ী ওনার কাছ থেকে গেছে চাঁদাবাজিটা কমই ছিল, কিন্তু যে ব্যবসাটা উনি করতেছে ওনারা বলতেছে যে মাসে মাসে টাকা দিতে হইব, তুমি একা একই ব্যবসা এতটা করবা কি লেগা, ব্যবসায়ী সূত্রটা বেশি ছিল দ্বন্দ্বটা। কি ব্যবসা দাবি করছিল না চাঁদা দাবি করছিল? হয় ব্যবসা কর দাও নাইলে আমাদেরকে মাসিক চাঁদা দাও, এটা ছিল মূলত। বলছে যে ব্যবসায়ী এই টাকা দেবা নাইলে মাসে মাসে 2 লাখ টাকা করে চাঁদা দিতে হইব, যে কোনো একটা মানতে হইব ওনারা বলছিল, কিন্তু আমি কোনোটাই মানবো না, এটাই ছিল ওনার কথা। এই প্রিয় দর্শক, আজকে আমি একটু ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা সবাই এরই মধ্যে জানেন যে পুরনো ঢাকায় গত বুধবারে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে একজন ব্যক্তিকে 10-12 জন দুর্বৃত্ত অথবা আরো বেশি হতে পারে, 15-20 জন হতে পারে, প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলেছে। পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এ কোন যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। পুরান ঢাকায় যে ব্যবসায়ীকে হত্যা করেছে শুধু চাঁদার জন্য নয়, এর পিছনে রয়েছে ভয়ঙ্কর রহস্য, যা শুনলে রীতিমতো আপনারা অবাক হবেন। তার স্ত্রীর মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো এবং আপনাদের মাঝে কয়েকটা ভিডিও দেখাবো। ভিডিওটা লং হবে অবশ্যই, সেই ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই ব্যবসায়ীর সাথে যে ঘটনাটি ঘটে যায়, এই ঘটনা দেখে পুরা বিশ্বের মানুষের হৃদয়ে কিন্তু লেগে গেছে। সম্মানিত দর্শক, এভাবে কেউ কাউকে নির্মমভাবে হত্যা করতে পারে না। এ কেমন জালেমের দল! প্রিয় দর্শক, এর ভিতরের রহস্যগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি যে সেই ব্যবসায়ীর সাথে আগে থেকে কি ঘটতো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। চলুন আমরা এই ব্যবসায়ীর স্ত্রীর মুখ থেকে কিছু আলোচনা শুনবো এবং ফয়জুল হক সাহেবের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো এবং মাসুদ কামালের কিছু বক্তব্য শুনবো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা টোটালি বুঝতে পারবেন যে এই ব্যবসায়ীকে যে হত্যা করেছে তার রহস্য। চলেন আর দেরি না করে আমরা সম্পূর্ণ কথাগুলা ভিডিওর মাধ্যমে শুনে আসি। ব্যবসা দ্বন্দ্বটার জন্য এটাও সাথে ইপ্রিজিং করার বাধা দেওয়ার ক্ষেত্রে তারা আপনার ছেলে স্বামীর উপরে চড়াও হয়েছে কিনা এবং তখন ব্যবসা নিয়ে টানাটানি শুরু করছে। ব্যবসা নিয়ে টানাটানি ঘটনা কি? মূলত ঘটনাটা ব্যবসায়ী আগে ছিল, কিন্তু যখন আমার মেয়ের সব কথাবার্তা বলছে ওটা হলো জাস্ট ওটা একটা ফর্মালিটি দেখাইছে যে মেয়ের কিছু করার জন্য মারামারি করছে। আসলে ওনার আগে থেকে ওনারা বিক্ষোভ হয়ে রয়েছে, মানে ওনার প্রতি। স্বামীর সাথে তো এরা রাজনৈতিক ভাবে এবং ভাঙারি ব্যবসায় একে অপরের সাথে বন্ধুত্ব সম্পর্ক। হ্যাঁ, ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে শুরু হয় কবে? ব্যবসায়ী দ্বন্দ্ব তো মানে উনি তো রেগুলারলি 5 বছর ধরে কন্টিনিউ ব্যবসাটা করতেছে। এই কিছুদিন ধরে মানে 3-4 মাস ধরে ওনার প্রতি বহুত আক্ষেপ হয়ে রয়েছে, মানে এটা নেওয়ার জন্য ওনারে অনেক চাপ দিতেছে এটা করার জন্য। না, উনি কারো কিছু জানাই নাই, উনি কিছু আগে কোনো জিডি করে না, উনি শুধু ওনাদের সাথে মিটমাট করতে চাইছে, মানে একসাথে বসে। উনি কোনো কাগজ কলমে কোথাও জিডিও করে না, কিছু করে না, ওনাদের সাথে বসে। এই যে মাহিনের বাসায় নাকি এই যে ঈশা আপনার হাজবেন্ডের আশাও যাওয়া ছিল, ভাতও খাইতো। হ্যাঁ, ভালোই সম্পর্ক ছিল, কিন্তু ওনারা এখন ওনার প্রতি এতটা বিক্ষোভ হয়ে গেছে যে ওনাদের সাথে মানে আমার হাজবেন্ডের ব্যবসাটা এখন করতে দেবো না, ওনারা থেকে চাঁদা চায়, টাকা চায়। ঠিক আছে, আগে ভালো সম্পর্ক ছিল, এখন বন্ধুর মতন খাওয়া দাওয়া করতে যাইতো, যেহেতু আমার স্বামী একটু ভালো প্রতিষ্ঠানে যেতেছে তখন ওনাদের চোখ পড়ে গেছে, এই জন্য ওনারা হতেছে যে আমার একটা বিষয় আমরা আমাদের কাছে তথ্য এসেছে যে পলাশ নামের এক জনের অধীনে আপনার হাজবেন্ড একসময় চাকরি করতে। হ্যাঁ, তারপর থেকে তিনি গেল 4 বছর আগে আর কি আলাদা হয়েছেন এবং নিজের ব্যবসা শুরু করেছেন। হ্যাঁ, এই বিষয়ে আমাদের একটু বলেন। এই বিষয়ে উনি অনেক ভালো ছিল, উনি মানে ওনার কাছে আমার হাজবেন্ডটাকে চাকরি করতো, এক এক জায়গায় যে ওনার বানিয়ে তখন থেকে শিখার পরে উনি বলছে যে তুমি ভাই যে একটা ব্যবসা নিতে, উনি বলছে যে ভাই আমি নিজে ব্যবসা করবো, ওনার কাছ থেকে মানে শিখা। হ্যাঁ, ওখান থেকে উনিও বলছে যে যাও তুমি যখন ব্যবসা করতে যাও করো, আমি যেটুকু পাই তোমার সাহায্য করি। তখন কিছু দিতে পরে উনি নিজে এই যে দোকান নিতেছে বা করতেছে, তখন থেকে একটু করে উনি উপরে উঠছে, উনি অনেকটা হেল্প করছে। আমানুল্লাহ আমানের সমর্থনে বীর বিসঙ্গে ছোটবেলা থেকে যদি কেরানীগঞ্জে থাকে, ওর বোন আমানুল্লাহ আমানকে পড়তেছে এবং গত 17 বছরে রাজনীতির ছিল না বিভিন্ন কারণে। 5ই আগস্টের পরে রাজনীতির সমর্থনে বিভিন্ন সভা সমাবেশে যাওয়া শুরু করে এবং এদের সাথে সম্পৃক্ততা কিন্তু পারে। এরাও তো ভাঙারি ব্যবসায়ী, কিন্তু এই ভাঙারি ব্যবসায়ী থাকার পরেও আপনার স্বামীর ব্যবসায় চাঁদা দাবি করলো কেন? না
মালিকানা দাবি করছে, কোনটি হবে মূলত? চাঁদাবাজি বলতে যেমন মানে ব্যবসায়ী ওনার কাছ থেকে গেছে, চাঁদাবাজিটা কমই ছিল, কিন্তু যে ব্যবসাটা উনি করতেছে ওনারা বলতেছে যে মাসে মাসে টাকা দিতে হইব, তুমি একা একই ব্যবসা এতটা করবা কি লেগা, ব্যবসায়ী সূত্রটা বেশি ছিল দ্বন্দ্বটা। ব্যবসা দাবি করছিল না চাঁদা দাবি করছিল? হয় ব্যবসা ঘর দাও নাহলে আমাদেরকে মাসিক চাঁদা দাও, হ্যাঁ ছিল মূলত। বলছে যে ব্যবসায়ী টাকা দেবো নাহলে মাসে মাসে 2 লাখ টাকা করে চাঁদা দিতে হইব, যে কোনো একটা মানতে হইব ওনারা বলছিল, কিন্তু আমি কোনোটাই মানবো না, এটাই ছিল ওনার কথা। এই চাঁদা মানুষের উপরে বিভৎস হত্যা, এটা কোনো বাংলাদেশের শিষ্টাচার, রাজনীতির শিষ্টাচার হতে পারে না। আমরা দেখেছি লগি বৈঠার সেই হুকুমদাতা শেখ হাসিনার নির্দেশে 2006 সালে 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষের উপরে হত্যা করা হয়েছে, নৃত্য করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করেছিলাম গত 16 বছর। আজ আবার বিএনপির নাম করে একটি দলের কিছু সদস্য তারা আজকের চাঁদাবাজির নাম করে চাঁদা তোলার জন্য মানুষের উপরে হত্যার লেলি খেলায় মেতে উঠেছে। এটা কোনো রাজনৈতিকভাবে মেনে নেওয়ার যেমন স্থান নেই, বাংলাদেশের সমাজনীতিতে, রাজনীতিতে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। যে দলেরই হন, যে মতেরই হন, যে আদর্শের হন, প্রতিপক্ষ কোনো ব্যক্তিকে ঘায়েল করতে গিয়ে পাথর দিয়ে তারপরে তার উপরে নৃত্য করে হত্যা করা, এটা চরম বিভৎস একটি রাজনৈতিক নমুনা ছাড়া আর কিছুই হতে পারে না। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন মিটফোর্ডের সামনে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে তার উপরে অমানসিক নির্যাতন করে যুবদলের কয়েকজন সদস্য সেখানে দিবালোকে প্রকাশ্যে সামনে তার উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, যেটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে কাঁদিয়েছে। এবং এই বিভৎস চিত্র দেখে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল আজকের ফুঁসে উঠেছে। দল যত বড়ই হোক, সংগঠন যত বড়ই হোক, পাগড়ি মাথায় দিয়ে রাজনীতি করুক, কিংবা ইসলামী দল নাম দিয়ে রাজনীতি করুক, কিংবা জেনারেল অন্য কোনো দলের রাজনীতি করুক, মানুষকে হত্যা করা, মানুষের উপরে নৃত্য করা, মানুষের লাশের উপরে তারপরে বর্বরোচিত কর্মকাণ্ড করা, এটা কোনো আদর্শবান রাজনীতির চরিত্র হতে পারে না। 5ই আগস্টের জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই, জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড়লোক বানানোর জন্য হয় নাই, জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই। জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। কিন্তু আজকের কিছু কিছু ব্যক্তি আজকের বড় বড় রাজনৈতিক দলগুলোর নাম ব্যবহার করে তারপরে সেই জায়গায় এই ধরনের অপকর্ম করে আজকের রাজনীতিকে কলুষিত করছে, যেটার বিরুদ্ধে পূর্বেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশের কত বড় জাহিলিয়াত একটি দেশ এখন চলছে, যেই মুহূর্তে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে, সেই মুহূর্তে একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে, আজকে তাকে ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে করতে না দিয়ে উল্টো তাকে পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এ কোন যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত, নিগৃহীত করত, সেই সময় যেভাবে ইসলাম আসার পূর্বে তখন যেভাবে বিভৎস একটি মক্কা মদিনা সহ পৃথিবী ছিল, সেরকম একটি পৃথিবীকে আজও দেখতে হবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। আমি এটাকে কোনো ব্যবসা মনে করি না। চাকরি করেন, টাকা ইনকাম করেন, নৈতিকতার মাধ্যমে রাজনীতি করেন, মানুষের কাছে চাঁদা উঠানো, দোকান ব্যবসা বাণিজ্য থেকে চাঁদা উঠানো, রাস্তাঘাটে পার্কিং এর নামে চাঁদা উঠানো, হোটেল রেস্তোরাঁয় চাঁদা উঠানো, এটা কোনো রাজনীতির চরিত্র হতে পারে না। সে যেভাবে হোক না কেন, চাঁদা দিয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করব, এটা কেমন রাজনীতি? রাজনীতি হবে স্বচ্ছ, রাজনীতি হবে একেবারে স্পষ্ট, রাজনীতি হবে জনকল্যাণে, রাজনীতি হবে নিজ পকেট থেকে। রাজনীতিতে আমাদের ভুল থাকবে, কিন্তু সেই ভুল এই ভুল করলে হবে না যেই ভুলের প্রত্যেকটি জায়গায় জনগণের রক্ত চুষে চুষে খাওয়া ভুল, সেই ভুল করলে রাজনীতিতে টিকে থাকা যায় না। প্রিয় ভাইরা আমার, হৃদয়ে কাঁদিয়েছে কতগুলো দালালদের কারণে বাংলাদেশ আজকে নিমজ্জিত হচ্ছে। আজকের এই বাংলাদেশ কোন পথে যাচ্ছে, সেই দালালদের কারণে আমরা এখন হুঁশ হারিয়ে ফেলেছি। এরা আবার নাম বিক্রি করে করে 5ই আগস্টের পূর্বে যারা বাংলাদেশের কোনো কাজে ছিল না, যারা বাংলাদেশের কোনো আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়নি, জুলাই বিপ্লবের জন্য যাদের বিন্দুমাত্র অবদান নেই, সেই সকল দালালরা এখন এসে বিভিন্ন পার্টির মধ্যে ঢুকে প্রবেশ করে তারপরে তারা এখন দেশটাকে ধ্বংস করতে চায়। বিএনপির নেতৃত্ববৃন্দকে অনুরোধ করব, আপনারা 4000 মানুষকে বহিষ্কার করেছেন, আপনাদের এই বহিষ্কারের মধ্য দিয়ে দলের নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই 4000 মানুষকে প্রশাসনের কাছে নিজ দায়িত্বে অন্তর করুন, তাদেরকে সেখানে পাঠিয়ে দিন, বিচার নিশ্চিত করুন। আপনি শুধু বহিষ্কার করার মধ্য দিয়ে আপনার দায়বদ্ধতা শেষ হবে না। এই বহিষ্কার আওয়ামী লীগ করতো, একটা ঘটনা ঘটলে বলতো আমরা এটা জানি না, আমরা এটা চিনি না, সে আমার কেউ না। এগুলো দিয়ে দায় পাওয়া যাবে না, মুক্তি হওয়া যাবে না। বাংলার মানুষ আগামী দিনের কি বাংলাদেশ দেখবে সেটা নিশ্চিত করার দায়িত্ব যদি নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনাদেরকে জনগণ যেভাবে মনে করছেন সেভাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। কথাগুলো আপনাদের কাছে কষ্ট লাগবে, কারণ আপনারা এই কাজগুলোর মধ্যে ইনভলভ, কেউ না কেউ কোনো না কোনো উপায় হয়ে যাচ্ছেন। মনে করছেন এই ইনভলভমেন্টের পক্ষে কেউ কথা বললেই সে আপনার লোক না, বরং আপনার দলের ক্ষতি করছে। বাংলাদেশের যেই মানুষটা চিতিয়ে বুক উঁচু করে এই মুহূর্তে আপনার দোষ ধরে দিচ্ছে, বিএনপির নেতাকর্মীদেরকে সতর্ক করছে, তারাই প্রকৃত আপনার বন্ধু। আর যারা আপনার সাথে দালালি করছে এরা কেউ আপনার বন্ধু না। আমি তো কাউকে চিনি না। যারা এই খুন খারাপি, হত্যা, সন্ত্রাস,
তারপরে বিভিন্ন জায়গায় দলবাজি করছে, বাণিজ্য করছে, চাঁদা উঠাচ্ছে। এই চাঁদাবাজ মানুষগুলোকে আমি গত 16 বছর কোনো ভালো অ্যাক্টিভিটিসে দেখি নাই। তারা না ছিল ভালো নেতৃত্বে, না ছিল দেশ গঠনে, বরং খুঁজলে দেখবেন তারা আওয়ামী লীগের আমলেও বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের এই দেশে যাতে ভালো একটি পরিবর্তন না হয় সেজন্য ষড়যন্ত্র করেছে। আজকে তারা দলের নাম বিক্রি করে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই দায়ভার আপনাকে নিতে হবে, আপনাদেরকেই নিতে হবে। কোন হত্যা, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজি, সেটা বিএনপির নামে হোক, জামাতের নামে হোক, ইসলামী আন্দোলনের নামে হোক, ধর্মভিত্তিক মানুষের নাম দিয়ে হোক, কোন নামে অ্যালাউ করার কোন সুযোগ পৃথিবীতে নাই। হিউম্যানিটির ভাষায় কাউকে আপনি কোনোভাবে বিচার ছাড়া হত্যা করতে পারেন না। আপনি আইন আদালতের কাছে প্রস্তুত করুন, সুপর্দ করতে পারেন। আপনি একজন ভিক্ষুককে পর্যন্ত আপনার পক্ষ থেকে নির্যাতন করার কোনো রাইট নেই। পাগলকে পর্যন্ত আপনি করতে পারবেন না। কোন শক্তির বলে আপনি অন্যায় করছেন? কোন বাহুবলে আপনি এটা করছেন? আবার যারা এগুলোর প্রতিবাদ করবে আপনারা তাদেরকেই ট্যাগিং এর রাজনীতি করবেন। এইটা বাংলাদেশে চলতে দেওয়া যায় না। রয়ের খপ্পরে পড়েছেন, বিদেশিদের খপ্পরে পড়া হয়ে গিয়েছে। বিভিন্নভাবে ভালোভাবে রাজনীতি করার সুযোগ থাকলেও সেই সুযোগগুলো গ্রহণ না করে এই ধরনের কিছু দুষ্ট লোকদের কারণে আজকের বাংলাদেশের রাজনীতি কলুষিত হচ্ছে। কোনোদিন এই দায়ভার কারণ নেওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় বন্ধুরা আমার, এই বিভৎস চিত্র শেখ হাসিনা তৈরি করে গিয়েছে, শাপলা চত্বর ঘটিয়েছে, আপনার বাংলাদেশের মানুষদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, রিমান্ড নিয়েছে, রিমান্ডের নামে মানুষদেরকে হত্যা করেছে, আপনার বিভিন্ন জায়গায় র‍্যাপ দিয়ে ক্রস ফায়ার দিয়েছে, আয়নাঘর তৈরি করে মানুষদেরকে ধ্বংস করেছে, হত্যা করেছে। এই কাজ তারা করে অন্যায়ভাবে 16 বছর ক্ষমতায় থেকেছে বিদায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামীর বাংলাদেশে এই কাজ করে কেউ থাকতে পারবে না। আপনাকে চাঁদা দেওয়ার জন্য আমরা রাজনীতি করি নাই। আপনার কাছে আপনাকে আমি আমার ব্যবসা করবো, আমার মতো এদেশের একজন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যার যেভাবে খুশি সেভাবে রাজনীতি করবে, সমাজনীতি করবে, বসবাস করবে। ট্যাক্স দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে নাই। এজন্য জুলাই বিপ্লব হয় নাই। যারা মনে করেন ট্রেডিশন রক্ষা করতে হবে, আবার চলতে হবে, 5ই আগস্টের পূর্বের দিকে যান। পায়ে স্যান্ডেল ছিল না, হাতে মোবাইল ছিল না, গায়ে জামা কাপড় ছিল না। এখন বিশাল বিশাল পোশাকাদি গাড়ি ঘোড়া নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি কোন কোন জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন এবং অনৈতিকতা কোথায় কোথায় করেছেন। অনৈতিকতা দিয়ে মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে পারবেন না। আজকের সারা বাংলাদেশের মৌখিকভাবে বললে হবে না যে এটার সাথে আমরা নাই, এটার সাথে তারা নাই। তো কারা আছে? বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা ঘাটে, এমনকি পার্কিং এ, এমনকি ছোট্ট একটা ভ্যান গাড়িতে পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায়ভাবে 1 গ্রুপ, 2 গ্রুপ, 3 গ্রুপ চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজিকে কেউ অ্যাকনলেজ করে রাজনীতি করবে, সেটার নাম কোনো সঠিক রাজনীতি হতে পারে না, না, না। অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা, রাজনীতির নতুন পরিবর্তনের জন্য আমাদেরকে সংগ্রামী ভূমিকা পালন করতে হবে। আপনার চোখের সামনে আপনার দলের লোক যদি অন্যায় করে তার প্রতিবাদ করতে হবে, না হয় আপনি আপনার দলটাকে পায়ে কুঠারাঘাত করে ধ্বংস করে দিচ্ছেন। এই চিত্র দেখার জন্য জুলাই করি নাই, এই চিত্র দেখার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই, এই চিত্র দেখার জন্য আমরা 16 বছর নির্যাতনে থেকে বহির্বিশ্ব থেকে আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা আন্দোলন করেছি একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ দেখতে। আজ যদি আপনারা ব্যর্থ হন, জনগণ উচিত শিক্ষা দিয়ে দিবে, সেই শিক্ষা থেকে বের হওয়ার মতো বিন্দুমাত্র কোনো সুযোগ আপনার হাতে আর থাকবে না। অতএব এই ফাঁদে পাড়া দিয়ে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের মধ্যে আপনারা পাড়া দিয়ে নিজেদেরকে যেমন ধ্বংস করছেন, দেশকে এবং রাজনীতিকে কলুষিত করছেন। ভাবতে পারেন সরকার কি করছে? হ্যাঁ, সরকারের দায়িত্ব আছে, বিচার করবে, কিন্তু আমি কি করছি সেটাও আমার দায়িত্ব। আমার নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কি করতে পারছি। আমি যদি এখনই নিয়ন্ত্রণ করতে না পারি আমার কর্মীকে, আমার নেতাকে, তাহলে আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নিয়ন্ত্রণ করব, সে প্রশ্ন আমাকে সবার আগে করতে হবে। মানুষের সমালোচনাগুলোকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। অসভ্য অগণতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। শিক্ষিত মানুষজনদেরকে স্থান দিতে হবে, ভদ্র মানুষদেরকে নিয়ে পথ চলতে হবে। যতই আপনি এই ধরনের অপকর্মের মধ্যে লিপ্তকৃত মানুষদেরকে দেখবেন, প্রত্যেকেই হচ্ছে, ম্যাক্সিমাম মানুষ দেখবেন দলের নাম দিয়েছে, মেট্রিক পাসও করে নাই, দলের নাম দিয়েছে, পদ পেয়েছে, কোনো তার ভূমিকা রাষ্ট্রের জন্য নাই, নেশাখোর, বিভিন্ন পদ পদবি নিয়ে লুটে পুটে খাচ্ছে আর নিজেদেরকে বড় বড় রাজনীতিবিদ মনে করছে। আর যারা 5ই আগস্ট সংগঠিত করেছে, যারা 5ই আগস্টের জন্য জীবন দিয়েছে, যারা দেশটার জন্য লড়াই করে যাচ্ছে, তারা হয়ে যাচ্ছে বিভিন্ন রাজনীতির ট্যাগিংয়ে। কেউ হয়ে যাচ্ছে আপনার জামাতি, কেউ হয়ে যাচ্ছে শিবিরি, কেউ হয়ে যাচ্ছে হেফাজতি, কেউ হয়ে যাচ্ছে হুজুরি, কেউ হয়ে যাচ্ছে দেশ বিরোধী, আর ওই কিছু দুষ্ট চক্রের লোক তারা হয়ে যাচ্ছে দেশপ্রেমিক। এই কারণেই আজকের এই বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। শুধু বিচার করলে হবে না, সারা বাংলাদেশ থেকে সমগ্র প্রকার 1 পয়সার চাঁদা বাংলাদেশের কোন নাগরিক কোন জায়গায় দিবেন না, এই শপথ নিতে হবে। কোন জায়গায় চাঁদা দিব না, চাঁদাবাজদেরকে স্থান দিব না, চাঁদাবাজ আমার আপন ভাই হলেও তার সাথে সখ্যতা রাখবো না, কোন প্রকার অন্যায়ের সাথে আপোষ করবো না। এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না, তেমনি আপনি রাজনীতি করার অধিকার রাখেন না। চোখে আঙ্গুল দিয়ে বিএনপি দোষ করলে বিএনপির সামনে বলতে হবে, জামাত দোষ করলে জামাতের সামনে বলতে হবে। সেই মানসিকতা পোষণকারীরাই একমাত্র দেশপ্রেমিক এবং দেশের নাগরিক। না হয় এই দেশ আগামীতে কোনোদিন ভালো পথে যাবে না, যাবে না, যাবে না। অতএব সকল প্রকার
ষড়যন্ত্রবাদীদের ব্যাপারে সতর্ক হন, সকল প্রকার অন্যায়কারীদের ব্যাপারে সজাগ হন, সকল প্রকার দুষ্টদের কাছ থেকে দেশকে রক্ষা করুন। মানুষকে এভাবে অন্যায়ভাবে হত্যা করে রাজনীতিতে টিকে থাকা যাবে না, এই রাজনীতি করতে দেয়া যাবে না। যারা করবে তাদের বিরুদ্ধে আপনি সম্মুখ যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করবেন। এই দেশটাকে ওদের হাতে আর ছেড়ে দেওয়া যায় না। পার্শ্ববর্তী দেশ বসে বসে ষড়যন্ত্র করছে, এখন ঐক্যমত গঠন করতে হবে, জাতীয় ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি, জামায়াত, অন্যান্য রাজনৈতিক দল আদর্শিক ভিন্নতা থাকলেও এক থাকতে হবে। যারা একে অপরের সাথে লাগিয়ে দিয়ে দেশটাকে ধ্বংসের লীলাখেলায় নেমে পড়েছেন, তারা এই দেশটার শত্রু ছাড়া আর কিছুই নাই। মারার পর তার মাথা এবং শরীর বড় পাথর দিয়ে থেতলে দিয়েছে। তারপর তাকে উলঙ্গ করে তার শরীরের উপরে তারা লাফালাফি করেছে। এই দৃশ্য ভিডিও হয়েছে এবং লোকজন এটা ছড়িয়ে দিয়েছে, ভাইরাল হয়ে গেছে। ঘটনা ঘটেছে বুধবার। আপনারা হয়তো বলবেন এটা ভিডিও করলো কে, কেন করলো, সে কি নিষ্ঠুর? দেখুন, যদি ভিডিওটা না ছড়াতো তাহলে হয়তো এখনো বিষয়টা আপনারা জানতেন না। ঘটনা ঘটেছে বুধবার। শুক্রবার দিন এই ভিডিও সবাই দেখার পর সবার কানে পানি গিয়েছে, হইচই, আলোচনা, অনেক কিছু হচ্ছে। কবে হয়েছে? শুক্রবারে, পুরো একদিন পর। এখন এই ঘটনাটা কে ঘটলো, কেন ঘটলো, এটা নিয়ে পুলিশ তদন্ত করছে। যতদূর জানা গেছে উনি ভাঙারি ব্যবসায়ী ছিলেন, মিস্টার লালচাঁদ সোহাগ, ডাকনাম সোহাগ। তার একটা ফ্যামিলি আছে, ভালো ব্যবসা করেন। তার কাছে চাঁদা চেয়েছিল। এই ভদ্রলোক এক সময় যুবদল করতেন, এরকম শোনা যায়। যারা চাঁদা দাবি করেছিল তারাও যুবদল অথবা স্বেচ্ছাসেবক দল অথবা ছাত্র দল এরকম করে, এবং তারাই এই কাজটা করেছে। এই ঘটনার পর বিএনপি ওই যুবদলের, স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে বহিষ্কার করেছে। এতে এই লালচাঁদের সোহাগ সাহেবের সন্তান যে এতিম হলেন, স্ত্রী যে বিধবা হলেন, মা বাবা যে সন্তান হারা হলেন, বিএনপির এই বহিষ্কারের ঘটনায় তাদের কি কোনো লাভ হয়েছে? ভাবুন একটাবার। এরই মধ্যে দেখলাম এই ঘটনা নিয়ে জামাত ইসলাম, এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় সমালোচনা করছেন। তারা ইঙ্গিত দিচ্ছেন যে এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার আসছে। দ্রুতবেগে সমস্ত কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় এই এনসিপি ছাত্র সংগঠনগুলো মিছিল করছে এবং তাদের মিছিলের মূল টার্গেট কিন্তু বিএনপি। এখন আমি এই ঘটনাটাকে কেন্দ্র করে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করি, কিছু প্রশ্ন করি, আপনারা উত্তর খুঁজুন। দেশে আসলে হচ্ছেটা কি? আমরা মব কালচার নিয়ে কথা বলছি, ইচ্ছা হলে যে কাউকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। সরকার আবার মব কালচার স্বীকার করছে না। এই মব কালচার নিয়ে সরকার কি করছে সেটা হলো আরেক কৌতুক। সেই কৌতুক নিয়ে আমি আগামীকালকে একটা ভিডিও করব, আপনারা দেখবেন যে দায়িত্বশীল সরকার কি করছে। যাক, আমি এই প্রসঙ্গে আসি। আমার প্রথম প্রশ্ন, আপনারা তো দেখেছেন এই হত্যার পেছনে জড়িত যাদের নাম শোনা গেছে তারা হয় ছাত্রদল করে, নয় যুবদল করে, নয় স্বেচ্ছাসেবক দল করে। আচ্ছা, এই লোকগুলি যাদের নামও কিছু জানা গেছে, কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, এই লোকগুলি কি হাসিনা আমলে এই কাজটা করতে পারতো? সিম্পল কোশ্চেন। পারতো না। আপনারাও জানেন, আমিও জানি, পারতো না। কেন পারতো না? পারতো না এই কারণে তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের আমলে তারা এই কাজগুলি করতে পারতো, কারণ তারা নিজেরাই তখন দৌড়ের উপর থাকতো। তাহলে কে করতে পারতো তখন? তখন কিন্তু এই কাজগুলো এই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এরা করতে পারতো। ওরা এখন কোথায়? ওরা এখন দৌড়ের উপর আছে। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? কারণটা কি? এই ছাত্রদল যারা 15 বছর পালিয়ে থাকতো, লুকিয়ে থাকতো, তারা হঠাৎ করে এত শক্তিশালী কি করে হলো যে একজন ভাঁড়ের ব্যবসায়ীর কাছে প্রতি মাসে 3 লাখ টাকা চাঁদা দাবি করে? তারা এত পাওয়ারটা পেল কোথায়? এই ক্ষমতার উৎস কোথায়? এখন কি বিএনপি ক্ষমতায় আছে? নেই। তাহলে উৎসটা কোথায়? এটার মূল কারণটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগে ছাত্রলীগের লোকেরা প্রকাশ্যে এই ধরনের কাজ করতো, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক প্রকাশ্যে এরকম কাজ করতো। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, প্রশাসন তাদেরকে দেখেও দেখতো না, দেখেও না দেখার ভান করতো। চাপে পড়ে 2 জনকে গ্রেপ্তার করা হলেও ছাড়া পেয়ে যেত, বুক ফুলিয়ে বের হয়ে আসতো। এখন কি হচ্ছে? এখন তারা নেই, এখন উল্টোরা যুবদল, ছাত্রদল এরা করছে। এমনকি এনসিপির লোকজন করছে। আপনি নিশ্চয়ই দেখেছেন এনসিপির একজন লোককে গ্রেপ্তার করা হয়েছিল ধানমন্ডিতে, এক প্রকাশকের বাড়িতে ঘেরাও করে তাকে গ্রেপ্তার করার দাবিতে। তাকে কিন্তু এনসিপি একজন কেন্দ্রীয় নেতা ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন। তার মানে তারা জানে যে এখন যারা আছে আমাদের ক্ষমতায়, আমরা ক্ষমতায় এখনো না গেলেও আমরা যদি কোনো কিছু করি আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। আপনি দেখবেন মাঝে মাঝে পুলিশের সঙ্গে এনসিপির লোক অথবা বিএনপির লোক এরা যে ভাষায় কথা বলে, আগে কখনো এই ধরনের ভাষা পুলিশের সঙ্গে কাউকে করতে দেখেছেন? দেখেননি, এখন করছে। তাহলে মূল কাজটা কি?
মূল ঘটনা হলো প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে আশকারা দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, অথবা এদেরকে ভয় পাচ্ছে। ভয় পেতে পারে, কারণ তারা হয়তো ভেবেছে আজকে আমি এদেরকে ধরবো, ধরে আমি থানায় আটকাবো, গ্রেপ্তার করবো, অথবা এদেরকে ফেরাবো, অথবা হত্যা বাদ দেন। এটা তো একদিনে ঘটেনি, আরো আগে ঘটেছে। তারা তো অনেকদিন ধরে চাঁদা চাচ্ছিল, তখনই যদি তাদেরকে নিবৃত্ত করা যেত, তখনই তাদেরকে ঠেকানো যেত, যদি তখনই পুলিশ হস্তক্ষেপ করতো, তাহলে তো আজকে এই পর্যন্ত আসতো না। কিন্তু পুলিশ তখন কেন হস্তক্ষেপ করেনি, প্রশাসন কেন হস্তক্ষেপ করেনি? কারণ একটা, তারা হয়তো ভয় পেয়েছে যে 2 দিন পরে তো বিএনপি ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসলে এই লোকগুলি পাওয়ারফুল হবে, তখন এই লোকগুলি যদি পাওয়ারফুল হয় তখন তো আমাকে এমন একটা পানিশমেন্ট পোস্টিং দিয়ে দিবে যাতে নাকি আমার জীবন হারাম হয়ে যাবে। পুলিশ ভয় পেয়েছে। কথা কিন্তু একদমই সিম্পল। তাহলে সমাধানটা কোথায়? আচ্ছা, এখন তো বিএনপি ক্ষমতায় নেই, আমি আবারও বলেছি, এখন তো বিএনপি ক্ষমতায় নেই, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আছে, তো তারা কেন অ্যাকশনে যাচ্ছে না? নাকি তারা ইচ্ছে করে যেতে চাচ্ছে না? আচ্ছা, যদি তারা ইচ্ছে করে না যায় তাহলে লাভটা কি? তাদের একটা লাভ আছে, সে লাভটা হলো সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা ছড়িয়ে দেওয়া যে রাজনৈতিক দলগুলো সবই এক, মুদ্রার এপিট আর ওপিট। আওয়ামী লীগ দুষ্ট ছিল, এখন আরেক দুষ্ট বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপি একই কাজ করবে। এতে সাধারণ মানুষ রাজনীতির উপর, রাজনৈতিক দলের উপর, রাজনৈতিক নেতৃবৃন্দের উপর তারা বীতশ্রদ্ধ হয়ে যাবে। এবং এই বীতশ্রদ্ধ হলে কি লাভ? আপনারা শুনেছেন কিছুদিন আগেও বলা হচ্ছিল যে ডক্টর ইউনূসের সরকার 5 বছর থাকুক। আবার এমনও বলা হচ্ছিল ডক্টর ইউনূস সাহেব যতদিন জীবিত থাকবেন উনি যেন ক্ষমতায় থাকেন। এটা হলো বিরাজনীতিকরণ। এবং এই বিরাজনীতিকরণটা করা হচ্ছে সুকৌশলে, যাতে নাকি সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক দলের প্রতি একটা ক্ষোভ জমে, ঘৃণা জমে। এবং এই জিনিসটা আবার প্রচার করছে জামাত ইসলাম, এনসিপি। তারা কেন করছে? তারা তো রাজনৈতিক দল, তারা কেন করছে? এনসিপির কথা বাদ দেন, কারণ এনসিপিকে আমি সরকারি দল মনে করি। জামাত কেন করছে? জামাতের এখন এজেন্ডা হলো নির্বাচনটা কতটা দেরিতে করা যায়। যত দেরিতে নির্বাচন হবে তত তারা ঘর গুছিয়ে নিতে পারবে, তারা নির্বাচনে তত ভালো ফল করবে বলে তারা আশা করে। সেক্ষেত্রে জামাত চাচ্ছে নির্বাচনটা পেছানোর একটা ইস্যু হতে পারে এটা। এইগুলো কিন্তু একটা কথা। তাহলে মোটামুটি একটা ত্রিভুজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই ত্রিভুজটা কি? একদিকে সরকার, একদিকে জামাত, একদিকে এনসিপি, আর এই ত্রিভুজের বাইরে আরেকটা বৃত্ত হচ্ছে বিএনপি। আচ্ছা, আমি এখানে আরেকটা জনের কথা বলি, সবাই বলবেন আমি এখানে একটা পক্ষ করে বাদ দিচ্ছি, সেটা হলো সেনাবাহিনী। দেখুন, এই ধরনের মবের বিরুদ্ধে সেনাবাহিনীর কিন্তু আমরা 1-2বার হুঙ্কার শুনেছি। বিশেষ করে রংপুরের ঘটনা তো খুবই হুঙ্কার শুনেছিলাম আমরা, আর মব সহ্য করা হবে না, আর এগুলি সহ্য করা হবে না। সেনাবাহিনী বলেছেন, সেনাবাহিনী কিন্তু বলার এখতিয়ারও ছিল, কারণ সেনাবাহিনীকে অলরেডি সরকার কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। মানে সরকার, সেনাবাহিনী ইচ্ছা করলে একজনকে ধরে শাস্তি দিতে পারে তাৎক্ষণিকভাবে। তো এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী কি করছে? তাদের কোনো আপনার হেলথ দলকে টের পাচ্ছেন নাকি তারা বসে বসে লেমন জুস খাচ্ছে? এটা কিন্তু একটা বড় সমস্যা। সেনাবাহিনী যারা আছেন, আপনার তাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েন না, আপনি বলেন আমরা ব্যারাকে ফিরে যাই, ব্যারাকে থাকুন, আরামে থাকেন ভাই, বাইরে থাকবেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে, লোকে জানবে আপনি আছেন, কিন্তু লোকে আপনার কাছ থেকে কোনো উপকার পাবে না। তাহলে কেন? এই প্রশ্নের জবাব কিন্তু আলটিমেটলি সেনাবাহিনীকে দিতে হবে। আরেকটা কথা বলি, এই যে একটা কথা বললাম, তাহলে বিএনপি কি কোনো দায় নাই? অবশ্যই দায় আছে। বিএনপি কেন তার দলের লোকদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না? বিএনপি তো বলবেন আমরা চেষ্টা করছি, আমরা বহিষ্কার করছি। হ্যাঁ, বিএনপি কিন্তু অনেক বহিষ্কার করছে। বাংলাদেশের ইতিহাসে এত বহিষ্কার বোধহয় কোনো দল তার নিজের লোকজনকে করে নাই। 2000-এর বেশি লোককে তারা এরই মধ্যে বহিষ্কার করে ফেলেছে, কিন্তু এতে কাজ হচ্ছে না কেন? আমি একটা উদাহরণ প্রায় দিই, বিভিন্ন জায়গায় দিই, সেটা আপনাদেরকে আবার বলি। ধরা যাক একটা পাতিল খুব গরম হয়ে গেছে, এই পাতিলটা ঠান্ডা করতে হবে। আপনি কি করবেন? আমি যে এক মানে চোয়ালের মধ্যে একটু পানি নিয়ে পাতিলের মধ্যে ছিটা দিয়ে দিলাম, ছেদ ছেদ করে আওয়াজ করবে, কিন্তু তার শব্দ হবে, কিন্তু সবাই বুঝবে যে পাতিলে একটু পানি দেওয়া হয়েছে। এতে কি পাতিল ঠান্ডা হবে? হবে না। আবার পাতিল গরম হতে থাকবে, কারণ নিজেদের তাপটা তো আছে। আপনাকে তাপটাকে বন্ধ করতে হবে আগে, তারপর আপনি পানি দেন ভাই। এখন তাপটা আপনি কিভাবে বন্ধ করবেন? আপনি এত বড় দেশ, এত বড় এত নেতা কর্মী, আপনি 2000-কে করেছেন। যখন কোনো একটা খবর মিডিয়াতে আসে তখন আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন। আপনাদের নিজস্ব কোনো অনুসন্ধান আছে? নাই। কেন নাই? কারণ ওনারা এখন নানা ধান্দা নিয়ে ব্যস্ত আছেন। এটা ঠিক, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কয়টা যে গ্রুপ আছে এটা একমাত্র আল্লাহ মালুম। ভাইয়ের রাজনীতি হয় বিএনপিতে। কেউ একটা করে, সে জানে আমার যত সমস্যায় হোক আমার যে ভাই আছে সেন্টারে, সে আমাকে রক্ষা করবে। এই ভাইয়ের রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। কিভাবে বেরোবেন? আমি একটা সিম্পল একটা পরামর্শ দিয়ে আমি আলোচনাটা শেষ করব। আমি মনে করি বিএনপি চেষ্টা করে দেখতে পারে
বিএনপি এখন যেটা করছে এটা হলো জাস্ট প্রলেপ দেওয়া। এইভাবে 100 বছর আপনি কিছু করতে পারবেন না। আপনাকে চেষ্টা করুন, মানে খুব ম্যাটিকুলার ডিজাইন বলে না, ওরকম একটা সুপরিকল্পিত চেষ্টা করুন। আমি একটা পরামর্শ দিই বিনা পয়সা। পরামর্শটা হলো, ধরেন তারেক রহমান, আপনি যে কাজটা করতে পারেন, আপনি একটা ঘোষণা দিন যে যত জায়গায় বিএনপির নেতা কর্মী সমর্থকের বিরুদ্ধে এ ধরনের চাঁদাবাজির অভিযোগ আছে, আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, বলবেন সেই ইমেল অ্যাড্রেসে সবাই আপনারা অভিযোগগুলো পাঠান, এবং প্রত্যেকটা অভিযোগের সঙ্গে আপনি কিছু তথ্য প্রমাণ সহ পাঠান। তথ্য প্রমাণ আজকাল প্রায় সবার কাছে থাকে, যেহেতু হাতে মোবাইল ফোন আছে, সেই মোবাইল ফোনে অনেক তথ্য তারা কিন্তু ছবি টবি তুলতে পারে। তথ্য প্রমাণ সহ আমার কাছে পাঠান, আপনি এটাকে জাজ করে অ্যাকশনে যাবেন। আপনার জাজ করার পদ্ধতিটা বলি, আপনি একটা মানে আপনার মানে ই দিয়ে আপনার প্রতিষ্ঠান দিয়ে জাজ করাবেন না, মিনিমাম 3টা প্রতিষ্ঠান দিয়ে জাজ করাবেন। সেটা হলো, একটা হতে পারে যেটা আঞ্চলিক যারা সংগঠন আছে জেলা পর্যায়ে অথবা তাদের একটা করাবেন। এটা করাবেন হলো এই কারণে, এই লোকগুলো কতটুকু বায়াস এটা বোঝার জন্য। আর এটা করাবেন, আপনার নিজস্ব একটা টিম থাকবে, আপনার সঙ্গে থাকবে যারা, যাদেরকে কেবল আপনি একাই নিয়ন্ত্রণ করবেন, আর কেউ না। ওখানে একটা গ্রুপ থাকবে, তাদেরকে বলবেন তোমরা জাজ করবা, যে তথ্য প্রমাণ পেয়েছো তার ভিত্তিতে, এবং তোমাদের নিজস্ব লোক যখন ওই এলাকায় যে আছে তাকে মাধ্যমে কিছু তথ্য নিয়ে তোমরা একটা জাজ করবা। আর তৃতীয় একটা জাজ আপনি গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থার কাছ থেকে নিতে পারেন, আপনি চাইলে সবাই দিবে। 3টা জাজমেন্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন অভিযোগটা সত্য, কোন অভিযোগটা সত্য নয়। আপনি দ্রুত 7 দিনের মধ্যে কিছু অ্যাকশনে যান। আমি কিন্তু একটা কথা বলি, প্রথমে যখন আপনি ঘোষণাটা দিবেন, আপনি নিশ্চিত থাকবেন এই চাঁদাবাজির মাঠ পর্যায়ে অর্ধেক কমে যাবে, সবাই ভয় পেয়ে অর্ধেক কমে যাবে। আর বাকি অর্ধেক আপনি 2-1টা বড় বড় আগে ধরবেন, আগে চুরুপুটি মারবেন না, আগে বল মাছ মারবেন, বড় বড় 2-1টা মারেন, দেখবেন চাঁদাবাজি যদি বন্ধ না হয় তখন আমার সঙ্গে আলাপ করে। কিন্তু এখন আপনি যেটা করছেন, সারা দেশে বিএনপির সুনাম কিন্তু ভয়ঙ্করভাবে নিচের দিকে নামছে, এবং সেটা নামানোর জন্য নানা ওই ত্রিভুজ বললাম যে ওই ত্রিভুজের 3 বাহু কঠিনভাবে চেষ্টা করে যাচ্ছে। বিএনপি আগামীতে ক্ষমতায় আসতে চায়, তারা যদি এটাই নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে পরে কিভাবে করবে? আমাদের কথা হলো, ক্ষমতায় বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, বা অনন্তকাল ডক্টর ইউনূস থাকুক, এটা তাদের ব্যাপার, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কারণ আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা এদেশে শান্তিতে বাস করতে চাই। আমরা আপনাদের কাছে কিচ্ছু চাই না ভাই, আমরা খালি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনারা আমাকে ডিস্টার্ব করেন না। আমার ইনকাম আমিই করব, আমার বাজার আমিই করব, টাকা ইনকাম কম হলে ছোট করে করব, কম করে করব, কিন্তু প্লিজ ডিস্টার্ব করেন না। আমরা দেখছি কি সরকার কি রাজনৈতিক দলগুলো আমাদেরকে ডিস্টার্ব করছে। প্রিয় দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে যে ব্যবসায়ীর সাথে জালেমের বাচ্চারা এমন কাজ করেছে তাদের কি সাজা হওয়া দরকার, এটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।